সুপ্রভাত বন্ধুরা, শুরু হলো আজকে আমার 145তম দিনের যাত্রা। নমস্কার বন্ধুরা, যথারীতি আজকে 145 দিন এবং 145 দিনের যাত্রা শুরু হলো। এই ভাইয়ের এখানে ছিলাম, এখানে আর আমার সঙ্গে ছিল দীপক। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। রাতে যেখানে ছিলাম সেই জায়গাটা এরকম ছিল, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আর এই পাশে একটা মন্দির রয়েছে, আর এ পাশে হচ্ছে একটা গোশালা, আর আমরা ছিলাম এইখানে। চলুন এবার কথা হবে। এদিকে পূর্ব দিকে সূর্য উদয় হচ্ছে, আর এই যে জঙ্গলটা দিয়ে যাচ্ছি, এই জঙ্গলের সামনে লেখা আছে এই জঙ্গলে নাকি বাঘ থাকে। যাই হোক, পথে জঙ্গলের রাজা বাঘ অবশ্যই, বাঘ সিংহ, কিন্তু রাস্তার রাজা আমিও। তাই এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, আর এদিকে সূর্য উদয় হচ্ছে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে। এগিয়ে চলেছি সোমনাথের দিকে। আর যে জঙ্গল দিয়ে যাচ্ছি সেই জঙ্গলের এই ছবি দেখলে এমনি মনে আতঙ্ক হয়ে উঠবে। এখানে বাঘ সিংহ থাকে দেখতে পাচ্ছেন, ওয়াইল্ড লাইফ ক্রসিং এরিয়া, তাই খুব সাবধানে যেতে হবে। এই যে জঙ্গল, এই জঙ্গল দেখে যাচ্ছি সকাল সকালে। এদিকে সূর্য উদয় হচ্ছে, সূর্য উদয় হচ্ছে এদিকে জঙ্গলের মধ্যে দিয়ে। যাই হোক, এগিয়ে চলি, তারপর কথা হচ্ছে। গতকাল রাতে এই জঙ্গলের পাশেই এক মন্দিরে ছিলাম, আর সবচেয়ে অবাক হওয়ার বিষয়, রাত্রেবেলা আমার টেন্টের উপরে এক বিড়াল লাফিয়ে উঠেছিল। হ্যাঁ, তখন তো ভাবছিলাম বিড়াল, কিন্তু জানতাম যদি এই জঙ্গলের মধ্যে বাঘ আছে তখন কি করতাম। যাই হোক, ভাবনাটা দূরে রেখে এগিয়ে চলার পালা। এখন এগিয়ে চলেছি সামনের দিকে জঙ্গলের মধ্যে দিয়ে। সকালবেলা খিদে লেগেছে, খাওয়ার কিছু নেই, কী হবো, এইখানে যে গাটিয়া তৈরি করছে, এই গাটিয়া খাবো। এই দেখুন গাটিয়া, এখানে খাওয়ার কিছু পাওয়া যায় না, তাই এই গাটিয়া খাবো, এইগুলো খাবো, এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো খাবো। আর এটা তৈরি করছে এখন, গরম গরম খাবো। চলে আসলো গাটিয়া। এবার আমাদের শ্রীমান দীপক এরা ভাগ করছে। চাটনি আছে, কিন্তু পেটে তো কিছুই হলো না। আবার সিঙ্গাড়া নিলাম, দেখতে পাচ্ছেন পাতলা পাতলা কাগজে মোড়ার মতন, এবং যার দাম প্রত্যেকটা 10 টাকা করে। এই রামাপীর কা মন্দির হয়, অলকধুনি আশ্রম। এইখানে ভাই ডাকলো চা পান করার জন্য। अभी तो हम लोग निकले सुबह निकले, क्या करेंगे, नहीं तो काल रुके तो हो जाता है। ঠিক আছে, চলতে। শেষ পর্যন্ত চা পানের পরে মন্দিরে, এই মন্দিরে আসলাম। দেখতে পাচ্ছেন এই মন্দিরের দৃশ্য, ছোট্ট মন্দির, কিন্তু 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 কি কিন্তু এই মন্দিরে যে ভগবানজি আমার ডেকেছিল, যত ভক্ত এখান থেকে যাবে দুয়ারকার পথে বা দ্বারকার পথে, তারা এখানে থাকতে পারবে, খেতে পারবে, এবং স্নান করতে পারবে, সমস্ত কিছু তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। বাবাজি নিজে হাতে রান্না করেন, রান্না করার পরে হ্যাঁ, द्वारका सोमनाथ जाता है। अच्छा, तो खाना पीना रोटी बाजरे की रोटी, अच्छा, सब चलता है, सब चलते हैं यहाँ पर। अभी अच्छा, তো আমি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে সব ব্যবস্থা আছে। যাই হোক, আপাতত এখান থেকে বিদায় নেব। মন্দির ছাড়ার পর আবার 51 নম্বর জাতীয় হাই রোড ধরে এগিয়ে চললাম সোমনাথের দিকে। সোমনাথের রাস্তা যেতে যেতে রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য নারকেল গাছ,
রাস্তায় যেতে যেতে যদি এরকম সতর্কবাণী থাকে, বুঝতে পারছেন মনে অবস্থাটা কি হয়। 51 নম্বর হাইওয়ে ধরে চলেছি শর্টকাট, তার মধ্যেও এরকম সতর্কবার্তা। এই রাস্তা এখানে ডান দিকে আবার জঙ্গল, আর জঙ্গলের পাশে হচ্ছে সমুদ্র, আরব সাগর দেখতে পাচ্ছেন। আর বাঁদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, শুধু নারকেল গাছের চাষ হচ্ছে এখানে। এখন যে অঞ্চলে যাচ্ছি তার নাম হচ্ছে রাতিয়া। রাতিয়ার এদিকে হচ্ছে নারকেল গাছের চাষ ডান দিকে, আর এইদিকে কিছুটা বনভূমি, বাড়িঘরও আছে। তবে সেগুলো প্রায় বন্ধ। রাতিয়া, এই রাতিয়া অঞ্চল। এই 51 নম্বর জাতীয় সড়কপথটি চলে গেছে প্রায় সমুদ্রের পাশ দিয়ে, আরব সাগরের পাশ দিয়ে। এই যে আমরা চলেছি, আর সমুদ্র এখান থেকে 1 কিলোমিটার বেশি হলে। ওই যে দূরে জঙ্গলটা দেখা যাচ্ছে বাড়িঘর পিছনে, ওইটাই হচ্ছে সমুদ্র। চারিদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। রাস্তার হাতে আর রয়েছে ভুট্টা চাষ হচ্ছে এখানে কিছু, আর ওপাশে নারকেল গাছ। আজ যে 51 নম্বর জাতীয় সড়কপথ ধরে এগিয়ে চলেছি, সাইকেল চালাতে একটু কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আজকে সত্যি কথা বলতে কি হাওয়া উল্টো দিকে বইছে, এবং সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে যদি যাচ্ছি প্রচণ্ড হাওয়া গতিবেগে হাওয়া বইছে, সাইকেল যেন চলছেই না, এভাবে এগিয়ে চলেছি। চলতে চলতে দেখতে পেলাম আমার বাজরার বাগান, দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। 51 নম্বর জাতীয় সড়কপথ ধরে এগিয়ে চলেছি, আর ঠিক সেই জায়গায় এমন একটা সুন্দর জায়গা পেলাম দেখতে, মোথা অঞ্চলে। এখানে লেখা আছে দেখুন, অ্যাট দিস প্লেস 72 ডেজ সত্যাগ্রহ এগেনস্ট মাইনিং। ডেট হচ্ছে 6/11/2016 থেকে 16/1/2007 পর্যন্ত সত্যাগ্রহ আন্দোলন চলেছিল এই জায়গাটায়। এই জায়গাটায় চলেছিল। মোথা ছাড়ার পর বেশ কিছুটা পথে গিয়েছি, তারপর সুন্দর আরব সাগরের দৃশ্য দেখে চোখে পড়লো, তা দাঁড়িয়ে গেলাম রাস্তার এপাশ থেকে ভিডিওটা করলাম, কারণ আজকে অনেকটা দূরে যেতে হবে, তাই তাড়াহুড়ো আছে মনে। এই সুন্দর দৃশ্য সুন্দর লাগছে দেখতে, আবার এগিয়ে চলবো এই রাস্তা দিয়ে। সমুদ্রের পাশ দিয়ে এগিয়ে চলেছি, ন্যাশনাল হাইওয়ে 51 ধরে। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের সাইকেল দাঁড়িয়ে গেল, এই কারণেই ওই যে ঘরটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, ওই ঘর থেকে আমাদের ডাক আসে, চা পান করে যান, তাই দাঁড়িয়ে গেলাম। এবার চা পান করতে যাচ্ছি সেখানে সাইকেল রেখে। সেই ঘরে এসে চায়ের চুমুক, তারপরে আবার বলেছে খেয়ে যেতে, বুঝতে পারছেন চায়ের চুমুক করে খেয়ে যেতে চাই, কি অবস্থা হবে, কত সময় লাগবে। যাই হোক দেখছি, চা পান করার পর দেখছি কি করা যায়, এখন ভাবতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত এরা বাড়িতে খেতেই হলো। চা পানের ডেকেছে কিন্তু খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছে, খেতেই হলো। খাওয়া দাওয়া চলে এসছে, দেখুন কত খাবার নিয়ে এসে, দই, ছাঁচ বলতে ঘোল, রুটি, সবজি, 2 রকমের সবজি। খাওয়া দাওয়া করছি। ছাঁচ
দই এটা শেষ পাতে খাওয়া খাওয়া শেষ প্রায়, এখন সাত দুইটা খেয়ে নিলে হয়ে যাবে। আবার রওনা দেব এখান থেকে। প্রায় 2 ঘন্টা এখানে অতিবাহিত হলো, এবার এগিয়ে যাওয়ার পালা। খাওয়া দাওয়ার শেষে সমুদ্রের পাশ দিয়ে এগিয়ে চলতে শুরু করলাম। এটা সমুদ্রের পিচ বরাবর রাস্তা, এগিয়ে চলতে শুরু করলাম। এখন যে অঞ্চল পাশ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে টার্টেল হ্যাচারি সেন্টার, অর্থাৎ কচ্ছপের ডিম ফোটানো হয় এই অঞ্চলটায়। আর ওই যেখানে গেট, সেটা পিছিয়ে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। এই অঞ্চলটির নাম মাধবপুর। মাধবপুর অঞ্চল পার করে এগিয়ে যাব সোমনাথের দিকে। খাওয়া দাওয়া 25 কিলোমিটার চলে এসেছি মাকতুপুরের দিকে চলে এসেছি। আর এই সময় এই দোকান থেকে ডাক, দেখতে পাচ্ছেন সাইকেল দাঁড়িয়ে গেছে, চা পিকে যাও। চা খেতে চললাম। मांगरोल तालुका का मक्तूपुर गांव है। ये पोरबंदर हाईवे पड़ता है। भी इधर से सोमनाथ तो 54 पड़ता है। इधर से कोई भी यात्री लोग निकलते हैं तो चाय पानी और रुकने के लिए और व्यवस्था है सब। अच्छा, इधर सब कुछ उसकी व्यवस्था हो जाती है। तो मेरा गांव का बोर्ड लगा है मक्तीपुर। हाँ मक्तूपुर। চা পানটা করে নিচ্ছি। ও দারুণ দারুণ। এরপর আরেকটি শহর পার হয়ে গেলাম। গুজরাটি সেখানে পড়তে পারছি না, তবে মাংরোজ বা মাংভোজ বলে কোনো শহর হবে এটা। না, দুটোর মধ্যে কোনোই নয়, তবে এটা হচ্ছে মাংরোল শহর। সোজা যাচ্ছি গডুর দিকে। আজকে গডুতে থাকবো, জানি না কোথায় থাকবো, দেখা যাক কোথায় গিয়ে থাকি। এই মাংরোল থেকে গুডুর দূরত্ব কম করে 23 কিলোমিটার, আর সোমনাথের দূরত্ব 50 কিলোমিটার। আজকে গুডুতেই থাকবো, কারণ সোমনাথে কাল সকাল ঢুকে যাবো। চারিদিকে নারকেল গাছ আর নারকেল গাছ, প্রচুর নারকেল গাছের চাষ এখানে। তবে এখানে লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে নারকেলের তুলনায় ডাব বেশি বিক্রি হয়, এবং ডাবের দাম খুবই কম, 15 থেকে 20 টাকা করে বিক্রি হয়। সব নারকেল গাছের সারি, সব নারকেল গাছের বাগান, বিশাল বড় বাগান। তবে আর একটা জিনিস জানতে পারলাম, এবং শুধু তাই না, এখানে রাস্তার পাশে হোর্ডিং দেখলাম, যদিও আমি ভিডিও করিনি, ভিডিওটা করেছে দীপক। এখানে রাস্তাতে মাঝে মাঝে সিংহ চলাচল করে। ওই বোর্ড দেখলেই আতঙ্ক ওঠে। যাই হোক, এখনও প্রায় 20 কিলোমিটার সাইকেল চালাতে হবে। সামনে একটা জঙ্গল আসছে শুনেছি, এই জঙ্গল পার হতে হবে যেভাবেই হোক। এখন প্রায় 5টা বাজে বিকেল। আমাকে যেভাবে 20 কিলোমিটার 6:30টার মধ্যে আবার সামনে হাঁটতে পার হতে হবে।
এই দেখুন নারকেল গাছের ছড়াছড়ি, প্রচুর নারকেল গাছের বাগান, এ পাশে ও পাশে সব দিকে নারকেল গাছ আর নারকেল গাছ। অঞ্চলটির নাম হুসেনাবাদ। যেটা বলছিলাম, প্রচুর ডাব বিক্রি হয়। দেখুন এখানে এই যে ডাবের গাড়ি বোঝাই হচ্ছে। প্রচুর নারকেল গাছ আর প্রচুর ডাব বিক্রি হয়। আবার বলছি, জায়গাটার নাম হুসেনাবাদ। হুসেনাবাদের মধ্যে দিয়ে চলেছি। আরেনা পার হওয়ার পর দেখতে পেলাম সোমনাথ 42 কিলোমিটার দূরে আছে, আর ডিউ 120 কিলোমিটার দূরে। এগিয়ে চলেছি সোমনাথের দিকে, কিন্তু আজকে সোমনাথে যাওয়া হবে না, কারণ এই সময় সূর্য নেই আকাশে। এই সময়ের মধ্যেই সূর্যাস্ত আসবে, তার আগে কোথাও রেস্ট নেব। এই অঞ্চলের নাম কুকাসভাড়া। কুকাসভাড়া এখনও প্রায় 12-13 কিলোমিটার যেতে হবে, তারপর হয়তো গন্তব্যস্থল পাবো। চলি, এগিয়ে চলি। এই অঞ্চলটির নাম চোরবাড়। অপূর্ব সুন্দর দেখতে, গাছগাছালিতে ভরা। এখনো সোমনাথ এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তাটা খুব সুন্দর। দেখতে দেখতে বিকেল 5টা 40 হয়ে গেল। পৌঁছে গেলাম গড্ডু শহরে। আর এখান থেকে ডান দিকে সোমনাথ চলে গেছে। গড্ডু শহরের মধ্যে যাচ্ছি, আর বাদিকে আছে কুরাসা। এই বাদিকটা হচ্ছে কুরাসা, রাস্তার বাদিকে চলে গেছে। আর যাচ্ছি গড্ডু শহরের মধ্যে দিয়ে রাতের রাস্তা খোঁজে, কারণ এখন প্রায় 5:45 বাজে। সূর্য যদি অস্তমিত হয়নি, 6:30টার দিকে সূর্য অস্তমিত হবে, তার আগেই রাতের রাস্তাটা খুঁজে বার করতে হবে। রাস্তা নেমে আসলেও রাতের আস্তানা খোঁজে আমাদের চিন্তার ভাজ নেই, কারণ গুজরাট। এখানে যে কোনো জায়গায় থাকা যায়, এখানে যে কোনো জায়গায় থাকতে পারি, তাই কোনো চিন্তা না করেই এগিয়ে চলেছি। সূর্য ক্রমশ নেমে যাচ্ছে গাছের আড়ালে সমুদ্রের পাড়ে, আর আমরা এগিয়ে চলেছি সোমনাথের দিকে। সোমনাথ এখান থেকে আর মাত্র 22 কিলোমিটার। সন্ধ্যাখনি আসলে ভয় নেই বলেছিলাম। এক ভাই, সে আর্মি চাকরি করে, সে আমাদের কাছে চা পাঠাচ্ছে। জানি না কোথায় থাকবো, তবুও মানুষের ডাকে সাড়া দিতে হয়। চলেছি এখন চা পানের দিকে। দীপক চলে গেছে অলরেডি। দীপক চলে এসছে, এই যে দাঁড়িয়ে আছে। আমিও চলে এসেছি। না, চা পান নয়, কোল্ড ড্রিঙ্কস পান। তাই কোল্ড ড্রিঙ্কস পান করে আবার এখান থেকে আস্তানায় খোঁজ বেরিয়ে পড়ি। তম দিনে 120 কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম গুজরাটের এই মন্দিরে। এখান থেকে সোমনাথ মন্দিরের দূরত্ব
আর মাত্র 20 থেকে 21 কিলোমিটার। আগামীকাল সেখানে পৌঁছাবো, আজ এই মন্দিরেই থাকবো। এই জন্যই বলেছিলাম গুজরাট যে কোনো মন্দিরে যে কোনো জায়গায় রাতের আশ্রয় নেওয়া যায় খুব সহজেই। যাই হোক, আজ রাতে এখানে থাকছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, প্রয়োজনে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ আবার।